আজ 22শে সেপ্টেম্বর 2025 ঢাকার ওয়ারিতে বসে কথা বলছি পটুয়া শম্ভু আচার্যের সঙ্গে। শম্ভু আচার্য দীর্ঘ বছর ধরেই বলা যায় পৈতৃক পেশার সঙ্গে যুক্ত, যা পটচিত্রের সঙ্গে বলা যায়। তো আমরা কথা বলছি তার সঙ্গে। দাদা ভালো আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? তো আপনাদের পটচিত্রের যে ঐতিহ্য, সেটা এই বর্তমান যে সময়টা এখানে কয় প্রজন্ম এসে দাঁড়ালো? আমাদের পটচিত্র পরিবার 9 পুরুষ। আমি 9 পুরুষ। আপনি নবম পুরুষ। পুরুষ তো আপনার সন্তান আছে? যে আমার, হ্যাঁ, আমি 9 পুরুষ। আমার ছেলে অভিষেক আছে, 10 পুরুষ। ও ছবি আঁকে, বংশ পরম্পরা। তো আপনার বাবার নাম হচ্ছে? আমার বাবার নাম সুধীর চন্দ্র আচার্য, মা কমলাবালা আচার্য। মাও ভালো আল্পনাক্ত, লক্ষ্মীশ্বরা, ঘটকুলা, দিদির মতো আল্পনাক্ত। আর বাবা তো পটচিত্র এবং প্রতিমা তৈরি করতো, পটচিত্র করতো। বাবা 9, 8, আমি 9 পুরুষ। আমার ছেলে 10 পুরুষ। আপনার বাবার যে বাবা, তার নাম রামকৃষ্ণ আচার্য, উনিও? হ্যাঁ, 8 পুরুষ। আমার বাবা, দাদা, ঠাকুর দাদা, এইভাবে। আপনাদের আমার মেয়েও আঁকে, আমার মেয়ে সেতু আচার্য। সেতু আচার্য, সেতু আচার্য, হ্যাঁ। সেবা। তো আপনাদের কেউ কি আপনার গণক পেশার সঙ্গেও কি যুক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশ্লেষণ করতো। আমরা লগ্ন আচার্য, যেহেতু লগ্ন বিশ্লেষণ করতো, লগ্ন আচার্য। হ্যাঁ, তার না আচার্য লিখি, কিন্তু লগ্ন আচার্য আমাদের পূর্বপুরুষ। লগ্ন বিশ্লেষণ করতো, জ্যোতিষী ছিল। এবং আমার জেঠামশাই ছিল ব্রিটিশ গভর্নমেন্টের গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ। হ্যাঁ, নাম কি ওরা? বিজয় আচার্য। হ্যাঁ, বিজয় আচার্য জেঠামশাই। হ্যাঁ। আপনার বাবার কয় ভাই ছিলেন? আমার বাবারা ছিল 3 ভাই। তো আপনাদের আমি ধরেন এখানে তো মুন্সিগঞ্জে দীর্ঘ বছর ধরে, কিন্তু পৈতৃক বাড়ি তো আপনাদের? আমাদের পূর্বপুরুষের আদি বাড়ি হলো সোনারগাঁয়ে, জয়রামপুর। জয়রামপুর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জয়রামপুরে। এটা হলো বাবার মাতৃকুল। আমরা কালিন্দিপাড়া যেটা আছে মুন্সিগঞ্জে, বাবার মাতৃকুল আর কি, বাবার নানা বাড়ি। তো ওই তারাও যে সোনারগাঁয়ের যারা ছিল, সোনারগাঁয়ের যে এই যে ঘোড়া পুতুল কাঠের যে চিত্রের যে মোটিভগুলি, সেটা কিন্তু আমাদের পরিবারের। এই যে হাতি ঘোড়া, হ্যাঁ, এটা একটা আলাদা কিন্তু চিত্র, তাই না? এগুলো আমাদের পরিবার থেকেই এগুলো হয়েছে। যেমন একজন সূত্রধর থাকতো, তারা কাঠের তৈরি করতো, মহাজন ছিল। ওই তারা এগুলি অনেক জমা করে তারপরে আমার বাবা, আমার দাদা এগুলো ডাকতো, ওই কোনটাকে আর কি তারা চিত্র করতো। আসলে আমি একটা জিনিস আপনার কথা প্রসঙ্গে মনে করছে, যে এই যে আপনার সোনারগাঁর যে কাঠের পুতুল বা কাঠের হাতি, ওইগুলি আসলে পটচিত্রের সঙ্গে কিন্তু যায়, তাই না? মানে এটাকে বলবা একরৈখিকতা, তাই না? সেই এক চোখ, তাই না? এবং ওটা যে আপনাকে আলপনা, যে তুলির টান, আচর, ওই পটচিত্রের এটা একই পটচিত্র এবং ঘোড়া পুতুল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে পটচিত্রের প্রধান বৈশিষ্ট্যটা কি? পটচিত্রের কি মানে পটভূমি, কাহিনী ভিত্তিক। কাহিনী ভিত্তিক আগে ছবি আগে তো, যেমন ধর্ম নিয়ে মহাভারত, রামায়ণ, একটা ধর্মের ছিল। তারপরে গাজীপীর, যখন এরা অসম্প্রদায়িকের প্রতীক একজন গাজীপীরের চতুর্দিকে সুনাম যশ, তখন কল্পনা করে ও গাজীর চিত্ররূপ আঁকতো, গাজীর পট। আমাদের পরিবার থেকে এই গাজীর পট এখন মেদিনীপুরেও আঁকে, কিন্তু অন্য স্টাইল। কেন আমাদের পূর্ববঙ্গের যে পট, যেটা যে সূচনা, সেটা আমাদের আচার্য পরিবার থেকে। তো পশ্চিমবঙ্গে আসলে তুলনামূলকভাবে কম বলা যায়। অন্য কিছু আছে, গাজীর ফটো কিন্তু খুব কম। তো এখানে আপনারা যে পটচিত্র, কয় ধরনের পটচিত্র আছে? এমনি তো আমরা সাধারণত জানি 2 ধরনের, একটা বলে চৌকো পট, একটা হচ্ছে দীঘল পট বা জল। এটার প্রচলন বেশি, কিন্তু আমাদের পরিবার থেকে যেটা আগে হয়তো দীঘল পট, মানে ঝুলানো, যেটা দীঘল পট, চৌকা পট, হাইসা পট, কুষ্টিচিত্র, কুষ্টি মানুষের জীবনের যে ঠিকজি কুষ্টি আছে, ওইটার উপরে যে ছবিটা আঁকা হয় সেটা কুষ্টিচিত্র। তারপর হাইসা, ঘরের যে হাইসা আছে ওরকম লম্বাটে ছবি, ওইটা হাইসা চিত্র। মানে হাইসার পরিমাণ যে জায়গায় এটা প্রচলন করে টিনের ঘরে, না। আমরা বিল্ডিংটা আমরা ধরি না, কারণ এটা তো আমাদের না। আমাদের টিনের ঘর, আমাদের যে পাশের কুটি, টিনের ভেড়া, মাটির ফ্লোর, ওইটাই আমাদের বাঙালি, আমাদের ঐতিহ্য। তো ওই যে হাইসা চিত্র, ওইটা প্রচলন নাই, খুব একটা নামকরণ নাই।
ওই দিগল পট আর চৌকা পট। আয়সা চিত্রের বৈশিষ্ট্যটা কি? হাইসা চিত্রের ওটা প্যানেল, 3-4টা প্যানেল হয়, প্যানেলের মধ্যে চরিত্রগুলো বসানো হয়। যেমন কি কি চরিত্র? এটা হইতে পারে ফুল পাখি হইতে পারে, এটা ধর্মীয় গুণ হইতে পারে, এটা কোনো দেশের হইতে পারে। হ্যাঁ, ওই হাইসার যে স্টাইলটা ধারণটা ওইটাকে হাইসা চিত্র, আর যে চরিত্রগুলো এটা ভিন্ন ভিন্ন। একই চরিত্র হইতে অন্যগুলো আপনি তো 4 ধরনেরই করেছেন। হ্যাঁ, 4 ধরনের। আপনার ধর্মীয় পটের মধ্যে কি? ধর্মীয় মহাভারত, রামায়ণ, মনসামঙ্গল, পদ্মপুরাণ, তারপরে আপনার মহরম পট, হ্যাঁ, তারপর গাজীর পট, এইটাই আমরা বেশি মানে চৌকোবা চৌকা পট। হ্যাঁ, আর আপনার ইয়ে না, এটা তো আপনার ইয়ে দিগল পট, দিগল পট, তাই না? দিগল। দিগল বা জড়ানো পট। হ্যাঁ। আর চৌকো পটের মধ্যে কি করছেন? চৌকাপটের মধ্যে আছে খণ্ডচিত্র, যেমন মনে করেন গাজীর মধ্যে 27টা প্যানেলের চরিত্রগুলি আছে, এর মধ্যে একটা চরিত্র হয়তো চৌকাপটে আঁকলাম। মানে এই চরিত্রগুলি যায়? এই চরিত্রগুলি যায়। আচ্ছা আচ্ছা, সেটা মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওই সাইজটার জন্য এটা বলা হয় চৌকাপট, দিগলপট। আচ্ছা, মানে সেটা হলো কি চার কোণায় কি সমান হতে হয় না? সাধারণত ওইটাই হয়। চৌকা মানে কি চতুর্দিকে যেটা। যেমন এই যে আপনার আঁকা এই যে হ্যাঁ, এটা চৌকাপট, কিন্তু এটা চৌকাপট বলে? এটা চৌকাপট বলা যায়, কিন্তু চতুর্দিকে যেটা সমান সমান ওইটাই চৌকাপট, ওইটাই হয়। কিন্তু এটাকে ঠিক আপনার চৌকোপট বলা যাবে না। হ্যাঁ, এটা যথাযথ না, হ্যাঁ, যথাযথ না। তো আপনার মানে স্কোয়ার যেটা আর কি, চতুর্দিকে এক সমান যেটা, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই নামকরণের চৌকাপট, ওইটাই হয়। চৌকোপট। আর এটা সাধারণত পরিমাণটা কত হতে পারে? এটা যারা নাকি দর্শক মানে ক্রেতা যারা, তাদের উপরে তাদের জায়গা অনুযায়ী তারা সাইজটা দেওয়া দেয়, এত ফিট বা এত হয়। এমনি সাধারণত হ্যাঁ, সাধারণত 2 ফিট বাই 2 ফিট হয়, বা 1.5 ফিট বাই 1.5 ফিট হয়। আর যদি কেউ বড় জায়গা থাকে, হলরুম থাকে, তাহলে হয়তো 3 ফিট হইতে পারে। হ্যাঁ, এই আর কি। আর এই যে জড়ানোপটটা সাধারণত জড়ানোর কত পরটা কত ফুট? 5 ফিট বাই 3 ফিট। লম্বাটা হ্যাঁ, 5 30 ফিট। ইঞ্চি বাই 60 ইঞ্চি। 30 ইঞ্চি বাই 60 ইঞ্চি। 60 ইঞ্চি। 30 ইঞ্চি বাই 60 ইঞ্চি। এমনি খাড়া হলো 60, এমনি পাশা হয়ে যাবে 30। আচ্ছা আচ্ছা, মানে তারা মানে যেটা লম্বা, লম্বা, তাই না? লম্বাটা হলো দৈর্ঘ্য। 60, দৈর্ঘ্য দৈর্ঘ্য 60। দৈর্ঘ্য 60, হ্যাঁ, প্রস্থটা প্রস্থ হচ্ছে হলো 30। 30। কিন্তু এটা তো সাধারণত গামছা। হ্যাঁ, গামছার মধ্যে হয়, আগে খুব গামছার মধ্যে হইতো, এখন এটা সাহিত্যের জন্য এখন অনেকে যারা ক্রেতা মোটা কাপড় দেয়, ক্যানভাসের মতো মার্কিন কাপড় আছে, 60 বাই 30 কি গামছা পাওয়া যেত, হ্যাঁ, পাওয়া যেত। তাই না? হ্যাঁ, সেই সময় পাওয়া যেত বড় গামছা। তো এই যে আমরা পট বলি, পটের জমিন বলে একটা কথা আছে, তাই না? হ্যাঁ, পটের জমিন, যেমন আমি ছবি আঁকি, আমার বংশ পরম্পরা 9 পুরুষ 8 পুরুষ। আমরা শিল্পী বললে আমরা ওটা মানতে রাজি না, মানে শিল্পী না। হ্যাঁ, আমরা কৃষক, হ্যাঁ। আমরা কৃষক। পটের জমিন তৈরি করি, মানে ক্যানভাস তৈরি করি। ক্যানভাসটা হলো আমরা পটের জমি, আচ্ছা আচ্ছা যেটা আমাদের আঁকা হয়। আচ্ছা আচ্ছা। সেটা কাপড় বা গামছা হতে পারে, বা মোটা কাপড়। তেঁতুল বিচির আঠা, ইটের গুঁড়া দিয়ে ডাস্টার দেই, হ্যাঁ। প্রলেপ দেই, হ্যাঁ। দেওয়ার পরে ওটা আমার পটের জমিন হয়ে গেল, অর্থাৎ ক্যানভাসটা হয়ে গেল। ওই সেটা গামছায় অথবা মোটা মোটা কাপড়ে ওই যে জমিন হয়ে গেল, জমিন হয়ে গেল, তারপরে তখন আমরা ফ্রি হ্যান্ডে পাটের তুলি বা ছাগলের লোমের তুলি দিয়া ওটা আমরা ফ্রি হ্যান্ডে কাজ করি। আপনার বাবার প্রসঙ্গে আসি। আপনার বাবার কাজ তো আপনি দেখেছেন, সুধীর আচার্য। সুধীর আচার্য, ওনার কাজ তো দেখেছেন। ওনার পটের জমিন মনে করেন প্রতিদিন অন্তত কয়টা পটের জমিন করতে পারতেন? এটা রৌদ্রের উপরে, এটা যদি রৌদ্রটা ভালো থাকে তাহলে হয়তো 10টা পটের জমিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাড়ির, আমাদের গ্রাম কালিয়াপাড়া, তখন এখন তো লোকালয় তো ছিল না, মাঠ ছিল, চক ছিল। সেখানে দেখতাম হোগলার মধ্যে বাবা তামাক নিয়ে যেত, হুক্কা নিয়ে যেত, ওখানে তামাক খাইতো, মাথায় গামছা বান্ধা, কৃষক। এই জন্য কৃষক বলি আমরা। হ্যাঁ, তখন ওই আস্তর দেওয়া হইতো, যেটার মধ্যে ছবি আঁকা হয় সেটার মধ্যে 3টা আস্তর, আর পিছনে যেটা ব্যাক সাইড সেটার মধ্যে 1টা আস্তর। ওই আস্তরটা দিলে সারাদিন শুকাইতো। পিছনে একটাই দেওয়া হতো, পিছনে একটা, আর আর সামনে দিল 3টা। 3টা আসতো। 3টা আস্তর। যেমন কি কি? যেমন ওই যে তেঁতুল বিচির আঠা, ইটের গুঁড়ো, এইটা 3বার দেওয়া হইতো। ও 3বার। তাহলে এটা আরো মানে মোটা হইতো, মোটা হইতো। এটা পাটির মতো রোল করা হইতো। হ্যাঁ। এই জন্য আস্তরটা হয়ে আমার জমিন তৈরি হয়ে গেল, পটের জমিন, অর্থাৎ ক্যানভাস। হয়তো একটা ক্যানভাসে মনে করেন যে বা পটের জমিনে পট তৈরি করতে যেহেতু প্রায় 27টা, তাই না, প্যানেল প্যানেল হয়, তো সেখানে কয়টা করা যেত এরকম? না, এটা পটের জমিন হয়ে গেল 8টা কি 10টা তৈরি হয়ে গেল। হ্যাঁ। তারপরে এটা একদিন পরে হয়তো ওটা অর্ডার অনুযায়ী আচ্ছা। ওটা পটের প্যানেল করা হলো। ওই ফ্রি হ্যান্ডে কোনো তুলি স্কেল হ্যাঁ। স্টিক লওয়া হতো না, বাবাকে যা দেখতাম, কোনো কাঠ পেন্সিলও লাগতো না।
এইভাবে তুলি দিয়ে টান দিত, খোপ টপ ছোটো প্যানেল হতো, তারপরে ফ্রি হিন্দি। একদিনে কি একটা তৈরি করতে না পারতেন? না না, একটা পট তৈরি করতে 10 দিন 12 দিন লাগতো। 10 থেকে 12 দিন 10 লেগে দিন, যেত। হ্যাঁ সেই সময়। তো এই একটা পট বিক্রি করতেন কত তখন? সেই সময় তো মনে করেন 4 আনা ছিল গামছা, আচ্ছা, তাই গামছা ছিল 4 আনা, অত সেই সময় বিক্রি হতো 2 টাকা। এটা কত সালের দিকে? এটা পাকিস্তান আমলে, আচ্ছা, এটা আমি 68-এর কথা বলতে পারি। আচ্ছা, আচ্ছা, 68-এ বিক্রি হয়েছে একটা পর 5 টাকা। আচ্ছা। 5 টাকাই অনেক, হুম, হুম। হ্যাঁ অনেক, 5 টাকা অনেক দাম, 5 আচ্ছা, তো টাকা। স্বাধীনতার পরে আপনি শুরু করলেন কখন থেকে? আপনি তো ছোটকাল থেকে। হ্যাঁ, আমি তো বংশ পরম্পরা মার পেটের থেকে পড়েই তো দেখছি, ভূমিষ্ঠ হয়ে দেখছি রং তুলি। আপনি একটা গামছা যখন হামাগুড়ি দেই জি, জি, তখন জি। আমি কথা বলতে পারতাম না, আমি ছবি আঁকতে পারতাম। আমার মা, আমার বাবা, আমার কাকিমারা বলতো যে তুই তো কথা বলতে পারিস না, শিখিস না, সদর সদর পড়তে পারিস নাই, কিন্তু ছবি আঁকতে পারতাম। ওই যে খেলা দেখতাম, বাবারা পাখি আঁকতো, ফুল আঁকতো, ওইভাবে আঁকতাম। তো একটা প্রসঙ্গ যে আপনার পটের জমি করতে গিয়ে আমরা দেখলাম যে তেঁতুলের বিচি হ্যাঁ, হ্যাঁ। আর ইটের গুঁড়ো। গুঁড়ো নিলেন। হ্যাঁ। তো রংটা কিভাবে করলেন? রংটা যেমন কালোটা হয়তো শীতকালে মশাল থেকে একটা কেরাসিন তেল একটা কোটার মধ্যে ভরতাম, 1 কেজি 1 বা 1.5, ওইটা মশাল ধরাই দিয়া সারা রাত তো ওইটা একটা কালি হইতো। যেমন আগে কাজল পাড়া হইতো, হুম। আমার দাদি ঠাকুমা দিদিমারা পারতো, হুম। এরকম কালি হইতো। কালিটা তারপর দিনকে ওই দিয়া তেঁতুল বিচির আঠা আর ডিমের কুসুম দিয়া এটা হইতো, গোলা হইতো। আর ডিমের কুসুম ডিমের কুসুম আর চালতা পাতা, হ্যাঁ। সাবুদানা, হ্যাঁ। এগুলো আমাদের লাগে। একসাথে? না না না, এটা ভিন্ন ভিন্ন ভিন্ন। আচ্ছা, ডিমের এটা কোথায়, কোন কালারের জন্য? ডিমটা সাধারণত আমরা কালোটা লালটার মধ্যে ব্যবহার করতাম, আচ্ছা, সবগুলোই করতাম, কিন্তু এটার মধ্যে বেশি। হ্যাঁ, আর চালতা পাতার কষ, চালতা পাতাটা ভিজেলে চটকালে দেখবেন যে একটা লিকুইডের মতো আটা আটা, ওইটা দিতাম তুলিটা ভালো চলার জন্য। মানে এটা কি? ইচ্ছে মানে কি রং? এটা রঙের সাথে মিশতে হবে। রঙের সাথে মিশাতে রঙের হবে? সাথে। যে কোনো রঙের সাথে? হ্যাঁ, আর রংটা হয়তো আপনার এলামাটি, তিলক মাটি, বৈষ্ণবের যে তিলকটা দেয় না, হ্যাঁ। ওই তিলক মাটি, এলামাটি, রাজানি, যেটা নাকি গাছের থেকে পাতার জাল দিয়ে মিল হয়, মিল চাষ, হুম। যেটা এখনো পঞ্চগড়ে আছে, ওইটার দোকান থেকে আমরা মিল কিনে আনি, চাকা মিল, ওইটা মিলটার সাথে খড়ি, যেটা মানে চক্করটা খড়ি মাটি, সেটা আগে বার্মার থেকে আসতো পাথরের মতো, ওইটা আমরা এর পাতা গুঁড়ো ঘষতাম, ঘষতে পানি দিয়ে জল দিয়ে আস্তে আস্তে লিকুইড বাইরে, ওইটা দিয়ে করা হয়। এটা দুষ্প্রাপ্য নাই এখন চক্করটা দিয়ে ওইটা মিক্স করে আমরা এখন ওই সাদা কাজটা চালাই। আর আগে তো গাছটা দিয়ে হইতো, এখন তো সেই গাছটা নাই। যেমন গাছটা যে মুচিগান্দা গাছ ছিল, আচ্ছা। মুচিগান্দার পাতা দিয়ে লাল হইতো। হ্যাঁ, তারপরে আপনার এই এলামাটি, যেটা রজনীগন্ধার যে পাতাটা, লালের সঙ্গে আর কিছু মিক্স করতে হতো না, পাতাটা তখন রাত্রে ভিজিয়ে রাখা হইতো, সকালবেলা লাল লাল টলটলা জল হইতো, নিচে ছাঁকা হইতো, ওইটা দেওয়া আপনার বেলের কোষ দেওয়া, ওই আঠা হইতো, ওই আঠা দিয়ে ওই যে সেকনাটা যেটা, ওইটা দিয়ে লাল হইতো, ওইভাবে কাজ করতো। আর এখন যেটা, সেটা রক্তজবা সিঁদুর, হিন্দু বধুরা যে সিঁদুরটা দেয়, এইটা ইউজ করি, কারণ গাছরা কাপিলা আঠা সেটা এখন আর নাই। কালের পরিবর্তনে এগুলো পরিবর্তন হয়েছে। তো আপনার মনে করেন যে আর তুলিটা আমাদের পাটের তুলি আর ছাগলের লোমের তুলি, ওটা এখনো আধুনিক বাজার তুলি দেওয়া কাজ করি অবশ্য, কিন্তু ছাগলের লোমের তুলি দেওয়া ওই টানগুলি, আলপনাগুলি এগুলো খুব ভালো আসে। আপনার ধরেন এই পুরোপুরিভাবে এই পেশার সঙ্গে আপনি কত সাল থেকে যুক্ত পুরোপুরিভাবে? আমি ওই যে বললাম বাল্য শিক্ষক করি নাই, তখন থেকে আঁকি, কিন্তু পেশায় আমার পাকিস্তান আমল 1968 থেকে আমি ওই তো আমার পরিবারের বাবার সাথে আঁকতাম। হ্যাঁ, তারপরে আমি কমার্শিয়াল আর্টের দোকান দিলাম একটা 1974 সালে নারায়ণগঞ্জে একটা কমার্শিয়াল আর্টের দোকানে। মনে করলাম যে পটচিত্র তো জানি, একটা সাইনবোর্ড একটা লেখাটা শিখি কেন, তখন শিখলাম, এবং সাইনবোর্ডের মধ্যে আমার পটের যে মোটিভগুলি, ওগুলি আমি ব্যবহার করতাম, আমার পরিবারের কাজটা ঢুকাই দিতাম। যেমন একটা ব্যানার লিখতে দিল, ব্যানার দুই পাশে একটা আলপনা দিতাম, পটের মোটিভগুলি দিতাম। অর্থাৎ এটা বাদ দিয়ে না, যেহেতু আমার ফাউন্ডেশন দিয়ে দিতাম। তার 1974 সালে আমি শিল্পালয় নামে একটা কমার্শিয়াল আর্টের দোকান দিতাম। ওখানে দোকান দেওয়ার পরে ওখানে সাংস্কৃতিক সংগঠন হলো, স্বাধীনতার পর প্রচুর হলো, এবং মহকুমা ভিত্তিক তখন 21 পদক দিত। এখন তো যেমন ঢাকা কেন্দ্রিক বাংলাদেশের একটা দেয় শিল্পকলা থেকে, এই রাষ্ট্রীয়ভাবে, কিন্তু ওই সময় ছিল মহকুমা ভিত্তিক আপনার 21, হ্যাঁ 21 সংকলন হতো, 21 পদক দিত। তখন আমি 21 প্রচ্ছদ আঁকলাম, 21 সংকলনে, সেই সময় আমি পদক পেলাম। ইসডু বাহাদুর সাহেব
আমাকে পদক দিল। তো ওইটা একটা আমি প্রেরণা পেলাম, উৎসাহ পেলাম। এবং নাটকের যে দৃশ্য উইন্স যেটা, কত সালের ছিল? এটা 1974 সাল। আচ্ছা আচ্ছা। নাটকের যে দৃশ্যর যে চরিত্র উইন্স থাকে আর কি, দৃশ্যগুলো লিখতাম, মেকআপ করতাম, দেয়ালে লিখতাম। হ্যাঁ, আমরা মানে আসলে আমরাও যখন নাটক করতাম, হ্যাঁ। বিশেষ করে মানুষের ঈশ্বরগঞ্জে, হ্যাঁ। মানে আমাদের পাবলিক হলে হ্যাঁ। আমরা অথবা মঞ্চ জয়েন করতাম, পেছনে আমাদের হ্যাঁ। 2-3টা হ্যাঁ। ব্যাকড্রপ বলা যায়, হ্যাঁ ব্যাকড্রপ। ওই দৃশ্যগুলো আমি আঁকতাম। আচ্ছা আচ্ছা। যেমন একটা সাগর শেষা মানিক কল্যাণ মিত্রের নাটক করছি, যেমন চরিত্র আছে মানিক আর মুক্তা, একটা পেয়ারা গাছ আছে, সোনের ঘর আছে, ওরা বলতো ইতিহাস পরিচালক, আর আমি কল্পনা করে ছবি দিয়ে আঁকতাম, উইন্স আর কি যেটা বলে আর কি, ওগুলো আঁকতাম। তারপরে আপনার দেয়াল চিত্র, তারপরে প্রচ্ছদ, মানে রং তুলির সাথে যে সম্পর্ক, সেই কাজগুলি আমি করছি। হ্যাঁ, সাইনবোর্ড লেখাতে শুরু করে সব করছি। আর পটচিত্র যেটা, এটা আমার পারিবারিক কাজ, পারিবারিক ঐতিহ্য, এটা তো আমার ছিলই। এবং পরবর্তী সময়ে কারুশিল্প পরিষদ আপনার সভাপতি ছিল উনি মরহুম তোফাল আহমেদ সাহেব, কারুশিল্প বিশারদ। উনি আশুতোষ মিউজিয়ামে গিয়া দেখে একটি পটচিত্র গাজীর পর, এবং নিচে লেখা উভয় বঙ্গে একটি মাত্র গাজীর পর, মানে পশ্চিম বাংলা আর পূর্ব বাংলা, আমাদের বাংলাদেশ। তখন উনি আইসা ফাউন্ডেশনের সহায়তায়, আর্থিক সহায়তায় এটা খুঁজতে শুরু করলো যে পটচিত্র কোথায় পাওয়া যায়, কে আঁকে। তখন ছিল হামিদা হোসেন, ডক্টর কামাল হোসেন সাহেবের ওয়াইফ, হামিদা হোসেন, তোফাল আহমেদ সাহেব, মালাকা খান, জয়াপতি, আর বিশেষ মেয়ে জয়াদি, কালিদাস কর্মকার। এরা বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সোনারগাঁ আপনার নরসিংদী ওপারে হাজিপুর গ্রামের নদীর পাড়ে পাইল বেদে সম্প্রদায়ের কোনাই মিয়াকে, দুর্জন আলীকে পাইল। ওনাকে নিয়ে বললো যে পটকট থেকে নিয়ে আসছো, বলে যে মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে, সুধীর আচার্যের কাছ থেকে, মানে আমার বাবার কাছ থেকে। 77 সনে ওনারা এটা আবিষ্কার, মানে ইয়ের কথা, কিন্তু তারও 10 বছর আগে আমার বাবার থেকে পটটা নেয়, সেটা পাকিস্তানের মধ্যে। তখন ওনাকে নিয়ে আমার বাড়িতে আসলো, এই বাবাকে, সুধীর আচার্য, এই বাবাকে, এবং পটচিত্র আবিষ্কার হলো। এর আগে কোনো ছিল না। পট কে একে কে জানে। আমাদের 8 পুরুষ বাবা যে ছিল, এটা 1977 সনে। হ্যাঁ, তখন আপনার ইসের থেকে, সদরঘাট থেকে লঞ্চে ভাড়া ছিল 6 টাকা, 6 টাকা না 4 টাকা ছিল, 3 টাকা ছিল। হ্যাঁ, 3 টাকা, কেবিন হলো 4.5 টাকা। তো যাই হোক, সেই সময় তারা লঞ্চ দেওয়া সদরঘাট থেকে আমাদের বাড়িতে গেছে কাঠপট্টি গিয়ে এই বাবাকে আবিষ্কার করলো। এই পটচিত্র আবিষ্কৃত হলো বাংলাদেশে সুধীর আচার্য বাবা। তারপর আমাকে সদস্য করলো কারুশিল্প পরিষদে, আমিও পটাকি। তারপর ইন্দোনেশিয়াতে গেলাম, লন্ডনে গেলাম, জাপান গেলাম, চীন গেলাম। বাস এখন জায়গাগুলি ধারাবাহিকভাবে বলবেন, কত সালে কোন কোন জায়গায় গিয়েছিলেন? আমি 1994 সালে কারুশিল্প পরিষদ থেকে যাই। ওখানে একটা সেমিনার অ্যাসেম্বলি হয়েছিল, ওখানে আমি অংশগ্রহণ। ইন্দোনেশিয়াতে কোন জায়গায়? ইন্দোনেশিয়াতে এটা সুরাবায়া ওই জায়গাটার নাম ছিল। আমাদের সঙ্গে কারুশিল্প পরিষদের তখন চেয়ারম্যান ছিলেন আপনার সিএসপি অফিসার সিরাজউদ্দিন সাহেব, তত্ত্ববিদ। ওনার নেতৃত্বে আমরা যাই, এবং ওখানে গিয়ে আমার খুব পটচিত্র খুব প্রশংসিত হয়, উৎসাহ পাই। তারপরে ওখান থেকে আসলাম পটাকি। তারপরে হলো আপনার 99 সনে লন্ডনে আসলো আর্ট ওয়ার্ল্ডের কর্মকর্তারা আসলো বাংলাদেশে শিকড়ের সন্ধান। ওখান থেকে বাংলা একাডেমির থেকে, এবং তোফাল আহমেদ সাহেব কারুশিল্প বিশারদ পণ্ডিত, উনি তথ্য পাইল আমাদের, বা আমার তথ্য পাইল। পাওয়ার পরে এই আমাকে তারা অনুরোধ করলো লন্ডনে যাওয়ার জন্য। তবে একটু আগে বলি, 89 সনে আমার বাবা, 1999 আমার বাবা মৃত্যুবরণ করেন। যেদিন মারা গেল সেদিন বেলা 8টার সময় চিঠি গেল কারুশিল্প বিশারদ থেকে, পরিষদ থেকে, যে শিল্পাচার্য জয়নুল আবদিনের দৃষ্ট বাবাকে পুরস্কৃত করা হবে পটচিত্র। এটা 6 ফেব্রুয়ারি। হ্যাঁ, আর অনুষ্ঠানটা হবে হলো 10ই ফেব্রুয়ারি। তো 6 ফেব্রুয়ারি যখন চিঠিটা নিয়ে গেল বাংলা একাডেমির থেকে, কারুশিল্প পরিষদের পক্ষ থেকে, তখনই আমার বাবা শয্যাগত অবস্থায়, খুব সিরিয়াস না, ইসলাম মধ্যে ছিল। চিঠিটা নিয়ে গেল 8টার সময়, 3টার সময় বাবা মারা গেল। হ্যাঁ, পুরস্কারের খবরটা আগেই এরা গেছিলো, জানতে পারছে 6 ফেব্রুয়ারি, আর হাতে 10ই ফেব্রুয়ারি গ্রহণ করতে পারলো না। পরে মরণোত্তর ঘোষণা হয়, জাতীয় জাদুঘরের অনুষ্ঠানটা হয়েছিল। তারপরে কর্মকর্তা যারা ছিল, সে আপনার মালাকা খান, হামিদা হোসেন, কামাল হোসেন সাহেব ওয়াইফ, ডক্টর এনামুল হক সাহেব, সাইদুর রহমান সাহেব, তখন আমার মায়ের হাতে ওই একটা স্মরণিকা এবং সম্মাননা আমার মায়ের হাতে দিয়ে আসে।
এইটা আমার খুব মানে খুব দুঃখ এবং আনন্দ, কিন্তু দুঃখটাই আমার বাবার হাতে, বাবা নিজ হাতে গ্রহণ করতে পারলেন না। তারপর আমি লন্ডনে গেলাম, জাপান গেলাম, সেটা মনে পড়লে যেন এটা তো প্রাপ্য আমার বাবা। জি জি আচ্ছা। এই আর কি। তো ধারাবাহিক আমার কয়েকটা বাকি আছে, বলছিলেন চীন কত সালে গেলেন? ও আমি তার এটা তো বাবার গেল, ইতিহাস গেল। তারপরে আমি 94 সনে গেলাম আপনার ইন্দোনেশিয়াতে। 99 সনে বাংলাদেশ ফেস্টিভ্যালে আমি গেলাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আমার গাজীর পোর্ট দিয়েই উদ্বোধন করলেন। আমি খুব ভাগ্যবান এতে। এইটাই গেল। এখানে কি গাজীর পট গাওয়ার জন্য শিল্পী নিয়ে গেছিলেন? হ্যাঁ, গাজীর পোর্ট গাওয়ার জন্য শিল্পী নিয়ে গেছিলাম। ওই যে দুর্জনালে যে আমার বাবার সম্মান দিল হ্যাঁ যে 77 সনে, তো ভাবলাম যে না, ও গায়ন তো উনি, আমি ছোটোবেলায় দেখছি আমার বাড়িতে যাইতো এবং একজন দরবেশ নামে উনি যাইতো, ও বাবাকে 10টা পরের অর্ডার দিত, উনি রান্না টান্না করে আমাদের বাড়ি গয়া গাছের মধ্যে শিকাতে ঝুলাই রাখতো। তারপরে গাজীর পট নিয়ে গান টান গাইয়া সেই চাল টাকা বাবাকে দিত 10টা পরিমাণে। তারপর পট নিয়ে উনি সিলেটে বিভিন্ন গায়ন করে দিত। তো যাই হোক, 99 সনে লন্ডন গেলাম, লন্ডন ফেস্টিভ্যালে অনেক উৎসাহ পাইলাম এবং বিবিসি আমাকে নিয়ে অনেক সাক্ষাৎকার, অনেক কিছু করছে, প্রচার করছে। এরপরে ওখান থেকে আসার পরে রামেন্দু মজুমদার দাদা আমার জীবনের টার্নিং পয়েন্ট। উনি বললো যে তুমি তো লন্ডনে গেলা, তুমি তো ঢাকাতে এডমিশন করলো না। ওনার সাথে পরিচয় হয়।